দেওয়ান হাসন রাজা চৌধুরী, লক্ষণ শ্রী রামপ্রাসাদ প্রতাপশালী জমিদার, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার আর ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ পর্যন্ত বিস্তৃত তার জমিদারি। পৈতৃক নিবাস সিলেটের রামপাশা হলেও বসবাস করতেন সুনামগঞ্জের লক্ষণ শ্রী। অল্প দিনের ব্যবধানে পিতা ও জ্যেষ্ঠ ভ্রাতা মৃত্যুবরণ করলে অল্প বয়সেই জমিদারের দায়িত্ব গ্রহণ করতে হয় তাকে। এক বরসায় জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরীর জরিন্দা নৌকা ভাসে সুরমাগা। উদ্দেশ্য নৌবিহার আর রামপাশায় গিয়ে কোড়া পাখি শিকার। দাস দাসী, পাইক পেয়াদা আর বাদ্যবাদকের দল নিয়ে দেওয়ান হাসন রাজা নৌবিহার ছুটে চলে ভরা সুরমার বুকে ভরা পূর্ণিমার রাতে। সে অভূতপূর্ব দৃশ্য। রামপাশায় সেই দেওয়ান হাসন রাজা চৌধুরী চৌখস কুড়া শিকারীর দল নিয়ে বেরিয়ে পড়লেন পথে প্রান্তে। হঠাৎ দূর থেকে ভেসে আসা এক নারী কণ্ঠে সুললিত সুর শুনে হাসন রাজা থমকে দাঁড়ান মোহমুগ্ধের মতো। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, এগো কালা কাজলের পাখি দেখাইলাম কই, এগো কালা কাজলের পাখি দেখাইলাম কই, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। গাঙ্গর ঘাটে এমন সুন্দর গান হে গা, যাও তারে নিয়ে আও। পালিতে পালিতাম পাখি দুটো গলা দিয়া, পালিতে পালিতাম পাখি দুটো গলা দিয়া, এগো যাইবার কালে নিষ্ঠুর পাখি নাচাইল ফিরিয়া, এগো যাইবার কালে নিষ্ঠুর পাখি নাচাইল ফিরিয়া, জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই। কে তুমি? তোমার তো আগে কোনোদিন রামপ্রাসাদ দেখছি না। ঠাকুর, আমার নাম চন্দ্রা, থাকতাম জগন্নাথপুর। আমার স্বামী রাধারমন বাবুর আখড়ায় গান করত। তোমার গলায় রাধারমন বাবুর গান শুনেও বুঝতাম পারছি তুমি জগন্নাথপুর থেকে আইছো, কিন্তু এখন তুমি রামপ্রাসাদ খেনে। ঠাকুর, আমি এক অভাগী। কিছুদিন আগে আমার স্বামী প্রাণত্যাগ করছিল। তারপরে আমার আর যাওয়ার কোনো জায়গা আসিল না। শেষে রামপাশায় আমার এক পিসির কাছে আইয়া আশ্রয় নিছি। আমার পিসি মন্দিরের সেবাদাসী। আমিও চাই ভগবানের সেবায় সারা জীবন খাটাই দিতাম। তুমি গান গাও যেমন সুন্দর, কথাও তো তেমন সুন্দর। তোমার গলায় গান শুনে আমি মুগ্ধ হয়েছি। সব ভগবানের দয়া। রাধারমন বাবুর কাছে আপনার অনেক তারিফ শুনছি। ইচ্ছা আছিল আপনারে দেখার। ভগবানে আমার মনের আশা পুরা করছে। রাধারমন বাবুর লোকে আমার আত্মার সম্বন্ধ, আমরা মাঝে চিঠিপত্র বিনিময় হয়, তাই নখন আসুন কেমন। রাধা কৃষ্ণের কৃপায় কুশলে আছেন ঠাকুর। শুনিয়া খুশি হইলাম, আরো খুশি হইলাম তোমার গান শুনিয়া। আমি রামপ্রাসাদে 15-20 দিন আছি। আমি প্রত্যেক দিন তোমার দেখতাম চাই, হেনে ঠাকুর তোমার গান শুনতাম চাই। আমি আর কি বা এমন গান গাই? চন্দ্রা, তোমার গান আমারে উদাস করছে, আর তোমার রূপ দেখে হইছি দেওয়ানা। তোমারে আমি লক্ষণ শ্রী নিয়া যেতাম চাই। ঠাকুর, আমি হিন্দু, বিধবা, ব্রাহ্মণ কন্যা। যদি বদনাম হয় আমি যাইমো কই? জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী বদনামও শেষ নাই। তুমিও না হয় আমার লগে একটু বদনামও ভাগি হইলাই। ঠাকুর, বেলা পড়ে গেছে, বড় যাওয়ার অনুমতি দেই। আমার দিলের ঘরে একটু কোনো অনুমতি মিলাই না। এখন যাইবার এখন নতুন চাও কেন? খার দিলেখে যায় আয় আর খার দিলেখে বাসা বাঁধে। দিল কি তাই খবর রাখেনি ঠাকুর। বড় যাওয়ার অনুমতি দেই। যদি কথা দাও আবার দেখো হইব, তবে অনুমতি পাইবা। ভগবানে চাইলে আবার দেখো হইব। চন্দ্রা, আমি আগে কোনোদিন কেউরে দেখিয়া হে এমন উদাস হইছি না। তোমারে দেখিয়া আজ যেমন উদাস লাগে কেনে? কইয়া যাও চন্দ্রা। আমি জানি না ঠাকুর। হাসন জানের রূপটা দেখি পালদি পালদি উঠে, হাসন জানের রূপটা দেখি পালদি পালদি উঠে, সিরা ভরা হাসন রাজা, সিরা ভরা হাসন রাজা, বুকের মাঝে টুকে নেশা লাগিল রে, পাকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, পাকা দুই নয়নে নেশা লাগিল রে, ছোট বড়
হুরমত জাহান বেগম, অসম্ভব রূপবতী এই রমণী দেওয়ান হাসন রাজা চৌধুরীর গর্ভধারিণী মা। দেওয়ান হাসন রাজার পিতা দেওয়ান আলী রেজা চৌধুরী হুরমত জাহানকে বিয়ে করার সুবাদে তিনি লক্ষণশ্রীর জমিদারি লাভ করেন। ছেলের খেয়ালি জীবন নিয়ে মা হুরমত জাহান বেগম বেশ চিন্তিত। মা ভাবেন এই কুড়া পাখি শিকার, ঘোড়ার দৌড়, হাতের দৌড়, দাবা খেলা, নৌকার নাচ গান, এই সবে মত্ত থাকলে দেওয়ান হাসন কি করে জমিদারি সামাল দেবে? নিজে জমিদার বংশের মেয়ে বলে তিনি জানেন জমিদারি সামলানো কত কঠিন কাজ। তাই হাসনকে নিয়ে মায়ের চিন্তার শেষ নেই। নায়েব সাহেব, বেগম সাহেব আমার ডাকছেন? নায়েব সাহেব, আমি আর কতদিন সামলাইতাম? হাসানের তো কোনো দিকে কোনো খেয়াল নাই। এই বাবা সংসার চলতো কেমনে? গান বাজনা নিয়ে থাকলেও জমিদারির দিকে দেওয়ান সাহেবের খেয়াল যে নাই তা কিন্তু ঠিক নাই। সব ঠিক হয়েছিল। দেওয়ান সাহেব দিগদরাজ মানুষ, যে সাহায্য চায় তারা হাত বড়িয়া সাহায্য করে। আবার কেউ যদি দুশ্মনী করে তারে কিন্তু কঠোর শাস্তি দেয়। এই শাস্তি নিয়ে তো অনেক কথাবার্তা শুনি নায়েব সাহেব। আমার হাসনে নাকি মানুষের অত্যাচার নির্যাতন করে। আচ্ছা নায়েব সাহেব, সব জায়গা থেকে খাজনা ঠিক মতো আদায় হইতাছে? খাজনা যে পরিমাণ আদায় হওয়ার কথা এই পরিমাণ খাজনা আদায় হইতাছে না বেগম সাহেব। তাছাড়া দেওয়ান সাহেবের শত্রুর সংখ্যা দিন দিন বাড়তাছে। খাজনার হিসাব লইয়া মোস্তা সাহেব বাইরে অপেক্ষায় আছে। আপনি অনুমতি দিলে নিয়ে আইতাম। আইবার লাগে কই? খাজনা নাকি ঠিক মতো আদায় করা যাইতাছে না গোমস্তা সাহেব? জি বড় মা, খাজনা ঠিক মতো আদায় করা যান না। হেনে খাজনা ঠিক মতো আদায় হইতো না কেনে? আমরা তো মানুষের জোর জবরদস্তি করি না। জমিদারি হিসাব মতে বার্ষিক 10 লাখ টাকা আদায় হওয়ার কথা, কিন্তু আদায় 1 লাখ টাকা সামান্য বেশি। তারপর বিদ্রোহ হইতো কেনে? সেটাই তো বুঝতেছি না মা। কিছু কিছু প্রজা বড় তুমি ঠিক মতো খাজনা দিতে চায় না। খাজনা আদায় নিয়া বড় ভেজালে আসি মা। ভেজাল তো দেখি আপনার মাঝে গোমস্তা সাহেব। খাজনা ঠিক মতো আদায় করা যাইতো না কেন? নায়েব সাহেব, ঠেলা মারি কথা কোন কেন? না আবার দিলাম ভুল। খাজনা আদায় সমস্যা কোন জায়গা পরিষ্কার করে করি না কেন? আরে পরিষ্কার করি কোয়ার লাগি তো আইছি। মাঝখান দিয়া কথা খাওয়ার খাইজল খান বদলাই। কিনা আমার খাইসলত খারাপ? বেত্তমিদের মতো কথা কইবা না। আপনারা থামই। অহন কোন গোমস্তা সাহেব? রামপাশার তারক বাবু কিছু কিছু প্রজারে খেপাইয়া বিদ্রোহ বান্ধাইতে চাই না মা। এর লগে মল্লিকপুরের জমিদার গোবিন্দবাবুরও হাত থাকতে পারে বেগম সাহেব। বিষয়টা হাসানে জানাইছেন নি? রামপাশা থেকে ফিরিয়ে আইলে পরে তাকে বিস্তারিত জানাইনি। ঠিক আছে, আমার একটু ভাবতে দেন। এখন আপনারা আইতে পারো। জি মা। বউ, ও বউ, বউ। জি আম্মা। বউ, হাসান তুই সংসারই কর। এখনো তুমি ঠিক মতো আমার পুত্রে ঘর মুখে করতে পারলাই না। আম্মা, আপনার ছেলের অত বড় জমিদারি, মামলা মোকদ্দমা আরো কত ধরনের ঝামেলা লইয়া থাকেন। বউ, তুমি খালি কিতা বুঝাও? ঝামেলা থাকলে তো তার গোড় আছে, সংসার আছে, তুমি তো তার খোঁজ রাখতা। খোঁজ যে রাখি না আম্মা, তা তো না। ঘন ঘন তাই রামপাশা দেওয়া আমার ভালো লাগে না। বউ, তুমি যা কইতে চাইতাছো পরিষ্কার করে কও। তুমি বড় বউ সাজেদা বানুর কথা কিছু ইঙ্গিত করতাছো। বড় পুত মারা যাওয়ার পর রামপাশে সাজেদা একলা থাকে। তুমি এই ব্যাপারে কিছু কইতে চাইতাছো? আম্মা, আমি শুনছি তাই নিয়ে সাজেদা বুবুরে বিয়া করতা। ঠিক আছে, আমি পরে দেখলাম। এখন তুমি আইতে পারো। আগুন লাগাইয়া দিও কোনে হাসন রাজার মনে। আগুন লাগাইয়া দিও কোনে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, সবে দিল জানি। আগুন লাগাইয়া দিও কোনে হাসন রাজার মনে। আগুন লাগাইয়া দিও কোনে, হঠাৎ করি উঠল হইয়া আমার প্রাণে।
রামপাশায় কোড়া পাখি শিকার আর জুরিন্দা নৌকা নাচ গানে মত্ত হয়ে আছেন দেওয়ান হাসন রাজা চৌধুরী। আর অন্যদিকে মল্লিকপুরের জমিদার গোবিন্দচন্দ্র শর্মা হাসন রাজার বিরুদ্ধে ঘোরতর ষড়যন্ত্রে লিপ্ত আছেন। প্রায়ই তিনি প্রজাদের হাসন রাজার বিরুদ্ধে উত্তেজিত করার চেষ্টা করতেন, কিন্তু কিছুতেই সফল কাম হতে পারেনি। অবশেষে যে আয়াতকে হাসন রাজার মা কুলে পিঠে করে মানুষ করেছেন, সেই আয়াতের সহযোগিতায় গোবিন্দচন্দ্রের সামনে হাসন রাজাকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ উপস্থিত হয়। অত চিন্তা ভাবনার কিছু নাই আয়াত। তুই কৌটুকে একটা মামলা কর। দেওয়ান হাসন রাজা তোর বউরে বেইজ্জতি করছে, বলাৎকার করছে, বাদ বাকি সব আমি দেখব। সিলেট জজ কোর্টের বড় উকিল নবীনচন্দ্র শর্মা আমার ভাই, তোর চিন্তার কোনো কারণ নাই। কিন্তু গোবিন্দবাবু, কাজটা করা ঠিক হইব না। দেওয়ান রে গায়েল করতে না পারলে তুই কোনোদিন বড় হইতে নাই। সারা জীবন গোলাম হইয়া থাকবে, গোলাম। আমি অন্য ব্যাপারে ভাবতেছি গোবিন্দবাবু। তোর ভাবনার দিকে কোনো শেষ নাই। আমি যে বিষয় কইছি ও বিষয় লইয়া ভাব, লাভ হইব লাভ। যার লগে দুশ্মনী করতাম তার নাম দেওয়ান হাসন রাজা চৌধুরী। এই কথা ভুলে গেলে তুই তো না। হ্যাঁ, মাইনছি আমার কথা বিশ্বাস করবো না। করব মানুষে তোর কথা বিশ্বাস করব। আমি হাসনের বাল্যকালের বন্ধু, হাসনের স্বভাব চরিত্র আমি খুব বালা করি জানি। মানুষে তোর কথা বিশ্বাস করব। আমার মা মারা যাওয়ার বাদে দেওয়ান সাহেবের মা আমারে লালন পালন করছে। এখন কেমন আমি দেওয়ান সাহেবের লগে অত বড় বেমানি করতাম। হাসনের মার লগে তোর মা দাসী হয়ে আইসলা। তুই দাসীর হুতইল, তুই তো তোর জন্ম পরিচয় জানো, কিন্তু মাইসে করে দাসীর ভূত হিসাবে জানে। হাসন রাজা জমিদার আর তুই দাসীর ভূত। অত চিন্তা করিস না, যা কইছি কর, তোর সব দায়িত্ব আমি নেব। কিন্তু দেওয়ান সাহেব যদি পরে আমার কোনো ক্ষতি করবেন আর অত বড় বেমানি করি, হ্যাঁ আমার কি তা লাভ হইব? ডরাইস না, তোর কোনো ক্ষতি হইতো নাই। আর লাভের কথা বলছি, তোরে আমি অনেক জমি জমা দিমু, আর লগে অনেক টাকা পয়সাও দিমু। মুখের কথায় চিরা বিস্ত নাই গোবিন্দবাবু। নগদ টাকা আর জায়গা জমি আগে আমারে লিখিত পরীক্ষা করে দেওয়া লাগবো। কি পরিমাণ জমি আর কত টাকা চাস তুই? যে পরিমাণ জমিন হার টাকা দিলে ভবিষ্যতে আমি বইয়া খাইতে পারি। ঠিক আছে, সময় হইলেই পাইবে। তাহলে আমিও দেখি চিন্তা ভাবনা করি, বুঝে যদি পরে দেওয়ানে জানলি তো আমি ফিস পাইতাম না। সাব্বাস, এখন বুঝলাম তুই দাসীর পুতইল, তোর শরীরে জমিদারের রক্ত আছে। রামপাশা থেকে ফিরেই দেওয়ান হাসন রাজা চৌধুরী ছুটে চলেন অন্দরমহলে আজিজা বানুর কাছে। প্রিয়তমা পত্নী অভিমান করে বসে আছেন। স্বামীর সঙ্গে এতদিনের বিচ্ছেদ আজিজা বানুকে যে বড় বেশি অভিমানী করে তুলেছে। হাসন রাজা বউয়ের এই মান কি করে ভাঙাবেন? এই অশান্তি আর বালা লাগে না, অনেক সহ্য করছি, আর না, আজকে এর একটা সমাধান করতে হইব। হয়তো লক্ষণ সিঁড়ি যাইতা, মানে রামপাশায় থাকতা। একলা কার লগে কথা বলবো? আমি আমার লগে কথা বলি, আমার কথা শোনার মতো মানুষ আসেনি জগৎ সংসারে। বুঝলাম, কিন্তু মুখ বার করিয়া বিয়ে হইছ কেন? মুখ বাদ, আমি বালা আছি। মেঘর ছায়া পড়লে পূর্ণিমার চাঁদ যেমন লাগে, তোমার মুখও তেমন লাগে। আর আমার আরো দুইটা আসমানোর চাঁদ কই? ওইসে আর মায়া দেখানি ডাকতো নাই, তারা এখন ঘুমো। বউ বেচার খবর নেওয়ার দরকার আসেনি। অত রাগ করো কেন শোনাবো? আর শোনাবো দেখা লাগতো নাই, আমার কাছে খাইছেন কেন? রামপাশে তো বালা আসিলা। রামপাশা যাতায়াত নিয়া তোমারও তো আপত্তি কেনে? রামপাশ আমার পিতৃপুরুষের বিটা মাটি, জমিদারি কথা না হয় বাদও দিলাম। আপনি জমিদারের কাছে রামপাশা যান না সাজেদা বাবুর কাছে যান? বাতাসে তো অনেক কথাই ওরে। আরিপুরি কথা খান দিও না বউ, আমার দিল পরিষ্কার আছে, অযথা সন্দেহ করিয়া কষ্ট পাইও না। তাইলে আপনি দিনের পর দিন রামপাশা পরিবার
একটু বুঝার চেষ্টা করো বউ। জমিদারির কাজ দেখাশোনা করার লাগি রামপাশে থাকা লাগে। যা বুঝার বুঝছি, আপনি এখন আমার ছাড়া বালাই থাকবেন। তোমারে সারা আমি কেমনে বেলা থাকি? অতদিন তোমার বিচ্ছেদে আমার দিল ফুটছে। তুমি আমার দিলের খবর রাখলে বুঝতাই। আর আপনি আমার দিলের খবর জানলে কি তা আমারে ছাড়ি একা থাকতে পারতাম? তোমার দিলের খবর না রাখলে এখন কিন্তু তোমার কাছে পাগলের মতো ছুটি এলাম। কইছে আমার বুঝ দেওয়া লাগতো না। মান ভাঙবো বউ, আমার সামনে আর নয়ন বুড়িয়া তোমার চান মুখখানা দেখি। কতদিন তোমার দেখছি না। ইস কইছে রংপুর ছাড়ো, আপনি লাজ লজ্জা না, আপনি একটা বেশ হবে। কানাই তুমি খেলে দাও খেলে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেলে দাও খেলে, কানাই তুমি খেলে দাও খেলে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেলে দাও খেলে। এই কথাটা হাসন রাজা, এই কথাটা হাসন রাজা উঠে মনে মনে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেলে দাও খেলে, কানাই তুমি খেলে দাও খেলে রঙে রঙিলা কানাই, কানাই তুমি খেলে দাও খেলে। লক্ষণশ্রীতে আসার পর চন্দ্রার আশ্রয় হয় মন্দিরের পাশে একটি ঘরে। আর স্থান হয় দেওয়ান হাসন রাজা চৌধুরীর গানের আসর। গানের আসরে হাসন চন্দ্রার ভাব বিনিময় যেমন তেমন, কিন্তু বাইরে অন্যরকম। চন্দ্রার মন মন্দিরে হাসন রাজা বারবার ছুটে যান একটা দুরন্ত আকর্ষণে। এ যেন পুষ্পকুঞ্জে ভ্রমর আর মধুর অন্বেষণ। কি করো চন্দ্রা? অপেক্ষা করি ঠাকুর। কার লাগে অপেক্ষা করো? আমার ঠাকুর খানাইয়ের লাগি। কে তোমার ঠাকুর খানাইয়া? তার কি তা দর্শন পাইছনি? সাধনা করছি অনেক, এর লাগে দর্শনও পাইছি। এখন তো আমার ঠাকুর খানায় স্বয়ং আমার সামনে। তোমারে যত দেখি তত অবাক হই। অত সুন্দর করিয়া কথা কও কেন তুমি? আমার বড় ভয় করে ঠাকুর। আমারে যে আপনার চরণে আশ্রয় দিছই, এই আশ্রয় যদি কোনো অজানা জোরে ভাঙ্গিয়া যায়। আশ্রয় হোক কেন চন্দ্রা? তোমার স্থান তো আমার দিলের ঘরে। যদি ঝড় উঠে আজ আমার দিলে আঘাত লাগবো। আমারে আপনার দিলের মাঝে জায়গা দিয়া যে ভালোবাসা দিছই, তার বিনিময়ে আমার যে আপনারে দেওয়ার কিচ্ছু নাই। এমন করিয়া কও কেন? তুমি জানো না তোমার মাঝে আমি মিশে আছি আর আমার মাঝে তুমি। যেমন কথার মাঝে সুর মিশিয়ে থাকে আর ফুলের মাঝে ভ্রমর। ঠাকুর, তোমার রূপের মাঝে আমার স্বরূপ খুঁজে বেড়াই চন্দ্রা। যেন আমার স্বরূপ দেখি তোমার রঙে, তোমার ঢঙ্গে, তোমার রূপে, তোমার আবরণে। আসবে শামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া সইব, আসবে শামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া। বেগো বেগো গোড়াই কাঁদিতেছো, বেগো গোড়াই কাঁদিতেছো, পাগলি হইয়া কুঞ্জ সাজাও গিয়া সইব, আসবে শামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া। আদর গোলাপ সুবাসন কটোরায় ভরিয়া, কটোরায় ভরিয়া, আদর গোলাপ সুবাসন কটোরায় ভরিয়া, কটোরায় ভরিয়া। এগো আইলে বন্ধু দিও সঙ্গ, আইলে বন্ধু দিও সঙ্গ, সিটাইয়া সিটাইয়া কুঞ্জ সাজাও গিয়া সইব, আসবে শামকালিয়া কুঞ্জ সাজাও গিয়া। গোবিন্দচন্দ্র শর্মার প্রলোভনে আয়াতের দায়ের করা মামলায় নিম্ন আদালতে দেওয়ান হাসন রাজা চৌধুরীর ১.৫ বছরের জেল হয়ে যায়। কিন্তু হাসন রাজাকে ঘায়েল করা কি এত সোজা? রায়ের বিরুদ্ধে হাসন রাজা উচ্চ আদালতে আপিল দায়ের করলে আদালত মামলাটি খারিজ করে দেন। মামলা নিষ্কৃতির সাথে সাথে দেওয়ান হাসন লক্ষণশ্রীতে নিয়ে আসেন আরেকটি আনন্দ সংবাদ। নায়ক সাহেব, বাদ্যবাজনা আওয়াজ কইতাছে। বেগম সাহেব, দেওয়ান সাহেব ফিরিয়ে আইতাছে। বুঝলাম, কিন্তু বাদ্যবাজনা বাজে না। বড় দুইটা সুসংবাদ আছে বেগম সাহেব।
আয়াতের করা মামলা উচ্চ আদালত খারিজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই সত্যের জয় হয়েছে। আরেকটা খুশির খবর হইল দেখার ঘোড়া দূর আমরা দেওয়ান সাহেবের সাজ মুশকি ঘুরায় ঢাকার নবাবের দরিয়ারাজ ঘুরারে আড়াইয়া 1 নম্বর হয়েছে। কিন্তু বড় সম্মান আর খুশির খবর নায়েব সাহেব। আম্মাজান আম্মাজান আও হাসন, আম্মাজান আপনার শরীর ভালো আছেনি? আসিফুত বালা আসি। মামলা খারিজ হয়েছে শুনিয়া খুব খুশি হয়েছি বাবা। দোয়া করি আল্লাহ যেন সব সময় তোমার সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। আমার ঘুরায় ঢাকার নবাবের ঘুরারে আড়াইয়া 1 নম্বর হয়েছে আম্মাজান। এই খবরও পাইছি বাবা। গুড়ার শোয়ার তো মনে হয় তোমার উদয় আছে। জি আম্মাজান। দেওয়ান সাহেব দুর্গা পূজার তো আর 20-25 দিন বাকি। বিভিন্ন মন্দিরটা কি লোকজন যোগাযোগ করতেছে। এখন খালিপুর থেকে কিছু মানুষ আইসন আপনার লগে দেখা করতে চাই। মোস্তাশা আপনার কি তা কোনোদিন জ্ঞান বুদ্ধি হইতো নাইনি? আপনার দেওয়ান সাহেবের তো হুকুম আছে পূজার 20-25 দিন আগে প্রত্যেক মন্দিরও প্রয়োজনীয় অর্থ খাটিয়ে দিতা। নায়েব সাহেব একখান কথা কইলেও কথার মাঝখান দিয়ে কথা কোয়া আপনার স্বভাব। এই খাইপখান বদলাই। মুখের লাগাম না কথা আমি বলতে না। তা দুজনে মুখ বন্ধ করো। হাসন, আম্মাজান খালিপুর থেকে কিছু মানুষ আমার কাছে আইছি। খালি মন্দির করার লাগি তারা কিছু জায়গা লাগবে। যাও তারা কথা শুনিয়া দেখো আর কোনো সমস্যা আছে আর তারা কিছু জায়গা দান করিয়া দিও। নায়েব সাহেব গোমস্তা সাহেব চলেন যাই। গোবিন্দচন্দ্র শর্মার প্রলোভনে চুনকে দই জ্ঞান করে মুখ পুড়ে আয়াতে আজ তার বেহাল দশা। তদুপরি দেখা দিয়েছে মরণবেদী কুষ্ঠরোগ। পাপভূত অনাচার আর অবিচারের আগুনে দগ্ধ হচ্ছে আয়াতের অন্তর। গোবিন্দবাবু ই কি লইল? আপনি তো কইছিলাম মামলা। খেলার মামলা তার জিত আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখি। আপনি আর মাতুই না যে আপনি আমরা যে অবস্থা পালাইছেন এটা খালি আমি বুঝলাম। হেনে রে কি তো হইল তোর? কোন মুখে আপনি আমার এটা জিগাইরা? আপনি তো জানেন না আপনি আমারে কিলাখান বিপদের মাঝে ফালাইছেন। আমার এখন সব কুল যায় যায় অবস্থা। একটা মামলার মাঝে কি তোর সব কুল আটকে আসেননি? তাই জব মা আমি বছরের বেশিরভাগ সময় খাটাই কোর্ট খাসারি তার মামলা মোকদ্দমার হই। আমার তো ওলাখান কিছু দেখি না। ঝাড়খান জেলা এটা আপনার অভ্যাস, কিন্তু কিন্তু আমার তো অভিশাপ লাগছে। অভিশাপ? কি লাগান অভিশাপ? আমার এখন কুষ্ঠ রোগ দেখা দিচ্ছে। খান্দা তাইস না দূরে থাকি হো। হয় সবে তো এখন দূর কররা চিকিৎসা করাবে। টেকা কমাইমু আপনি দিবা কইছিলা। এটা অবশ্য একটা বিষয়, আমার নিজেরই তো এখন বিরাট সমস্যা। দেখা পয়সা তো নাই, উল্টা জমিদারিরও যায় যায় অবস্থা। হয় এখন তো তাই মাতবা না রে হাসাই। আমি বুঝছি ইটা সব দেওয়ান সাহেব আর বড়মার অভিশাপ লাগছে। আপনার কথা শুনিয়া তারা লগে যে বেইমানি করছি এটারে বেইমানি কইস না। সে আর কিটা কইল? যে আমার জন্ম পরিচয় জানিও আমার দেখভাল করছে সেই মানুষগুলারে আপনার কথা শুনিয়া বহুত কষ্ট দিছি। এটা বেইমানি না তো কিটা? এটারে বেইমানি কইস না, ভুল বুঝাবুঝি ভাবি। বোন আমার মাথাতে আরেকটা বুদ্ধি আইছে। আপনি আর মাতুই না যে আমি ওখানে গিয়া তার কাছে মাপ চাইনি, নাইলে আমার মরিও শান্তি হতো না। আপনার মাপ চাওয়ানোর কাম। আমি মাপ চাইতাম কেন? আপনার স্বভাব লাগি সকল সময় মাইন্সের পিছে লাগিয়া থাকানোর খাইফল বদলানোর লাগি মাপ চাইয়া তবা করবা। আমার জবান খুলে রাখি তা করুই। ওই খারা আমিও যাইমু তোর লগে, তোরে তো আর একলা ছাড়া যায় না। রামপাশা শুরু হয়েছে প্রজা বিদ্রোহ। বিদ্রোহের খবর শুনে মাহমুদ জাহান বেগম কিছুটা বিচলিত হলেও দেওয়ান হাসন রাজা মোটেও বিচলিত নন। কারণ তিনি জানেন কি করে বিদ্রোহ দমন করতে হয়। বিদ্রোহী শত্রুদের সামনে যখন তিনি দাঁড়ান তখন যমদূত হয়ে দাঁড়ান। আর মনে দেরি করা ঠিক হইতো না, আমরা রকম রামপাড়ে যাইতে হইব। আপনিও হাসনের লগে যাই না একটা বিষয়টা ভালো করে বুঝিয়ে আইবা। বিদ্রোহ কেমনে দমন করতে হয় তা আমার বালা করে জানা আছে। রামপাশা যারা তারক বাবুরের দলে ফালতে উঠতই তারা সব কটার এমন শিক্ষা দেব যেন বিদ্রোহ করে হয়
সারা জীবন মনে রাখে, আর যেন মনে রাখে দেওয়ান হাসন টাকা চৌধুরী রে। কেমন আছো দেওয়ান? আও গোবিন্দ, শত্রুর বাড়ি কি মনে করি এই না? আমারে আর লজ্জা দিও না দেওয়ান। আমি বুঝিয়া না বুঝিয়া তোমার লগে অনেক শত্রুতা করছি। আমি অনুতপ্ত, আমি তোমার কাছে ক্ষমা চাই দেওয়ান। তোমার লোক কি খে হায় আচ্ছা আপনি তা কিতা মনে করিয়া? আজ আয়া তো আইছে তোমার কাছে মাছ চাইবার লাগে। আমারে মাফ করিয়া দিন মনিব, আপনার লগে বেইমানি করার কারণে হাইজ আমি কুষ্ঠ রোগী। এই রোগের কারণে বউ আমারে ছাড়িয়া গেছে। হাইজ আমি একা। এইসবই আপনার লগে বেইমানি করার কারণে হয়েছে মনিব। আয়াত ওঠ, যা, আমি তোরে মাফ করিয়া দিলাম। আয়াত, আমার হাসন আর তোর তো কোনোদিন আলাদা চোখে দেখছি না, তারপর তুই অত বড় বেমানি করলে। বেগম সাহেব, এই সবই আমার কারণে হয়েছে। আজ আমিও প্রায় নিঃস্ব, দাঁড় দেনায় জর্জরিত। আমার জমিদারিরও এখন যায় যায় অবস্থা। গোবিন্দ, তুমি নিজে আইছো, এখন আর আমার কোনো দুঃখ নাই। তুমি আমার বন্ধু মানুষ, আজ তোমার বিপদর দিনে অবশ্যই আমার সাহায্য পাইবাই। তোমার জমিদারি বহাল রাখার লাগে যত টাকা পয়সা লাগে আমি দিব। আর আয়াত, এখন তাকে তোর ভরণ পোষণের সফল দায়িত্ব আবার আমি দিলাম। তোমার উদারতার কাছে দেওয়ান আমি সব সময় ছোট হয়ে যাই। তুমি অনেক বড় মনের মানুষ দেওয়ান। না গোবিন্দ, এই দুনিয়ায় কেউ ছোট নাই, আবার কেউ বড় নাই, মানুষ সব সমান। দেরি হয়ে যায়, কখনো রামপাশে যাইতেই গোবিন্দ, একটা ঝামেলা মিটমাট খাওয়ার লাগি আমার রামপাশা যাওয়া লাগে। তোমার লগে পরে দেখা হইব। চলো নায়ক কাকা, আম্মা যান, গেলাম। সাবধানে যাও পুত, আল্লাহর হাওলা। আয়াত, তুই বাইরে যা, বেগম সাহেবের লগে আমার কিছু কথা আছে। বেগম সাহেব, অনুমতি দিলে আপনার লগে আমার কিছু কথা আছে। হ গোবিন্দ। হাসন আমার বাল্যকালের বন্ধু, আমি তো হাসনের খারাপ চাইতাম পারি না। যা কইতা চাও পরিষ্কার হরি হোক। আবারও মাছ চাই বেগম সাহেব, তয় হাসনরে তো সকলতা খাওয়া যায় না। গান বাজনার কুড়া শিকারের সময় কম দিয়া জমিদারিতে একটু বেশি সময় দেওয়া দরকার। তার লগে নয়া করি দেখা দিছে চন্দ্রা নামের এক বিধবা পুরী, হিন্দু বিধবা পুরী। বুঝলই তো, মানুষের নানা কথা কয়। ঠিক আছে, বাদ বাকি আমি দেখলাম, এখন তুমি আইতে পারো। বিদ্রোহ দমনে দেওয়ান হাসন রাজা যখন রামপাশায়, তখন লক্ষণশ্রীতে চন্দ্রার জীবনে নেমে এসেছে ঘোর অমানিসা। আজন্ম ভাগ্যহীন আর আসমান জুড়ে আজ মেঘের ঘন গোটা। ঈশান কোণে বিদ্যুতের ঝিলিক আর বজ্রের গর্জনে কেঁপে ওঠে তার অন্তরাত্মা। হায়রে বিধি, হায়রে সমাজ, যে চন্দ্রা লিলুয়া বাতাস হয়ে হাসন অন্তর জুড়িয়ে দিয়েছিল, সেই চন্দ্রা আজ হুরমত জাহান বেগমের কাঠঘর। তোমার নাম নি চন্দ্রা? হয় মা। শুনো, আমার হাসন অত বড় জমিদার হইলেও অখনও ছেলে মানুষ। কিন্তু তোমার দিকে তো বুঝদার লাগে। তুমি আমার হাসন অফিসে লাগছো কেন? কি উদ্দেশ্য তোমার? তোমারে আমার হাসন লক্ষ্য সিট হেরে নিয়ে আইছে। ঠাকুর সুর পাগল মানুষ, গান পাগল মানুষ, তাই সুন্দর সুন্দর গান বাঁধই, আর আমরা তাইনের লগে গানের আসরে গান করি। আমার হাসন লগে লাগিয়ে থাকার উদ্দেশ্য আমি জানতাম চাই। আমার লগে রামপাশাই ঠাকুরের দেখা উচিত। আমার গান শুনিয়া তাইনের খুব ভালো লাগছিল, এর লাগে তাইন আমারে লক্ষণশ্রী লইয়া আইছে। আমার আর কোনো উদ্দেশ্য নাই মা। তোমার তো সাহস কম নাই, তুমি খারে কিতা বুঝাও? খবরদার কইলাম, মিছা কথা কইল না, আশা কথা কও। এমনিতে আমার পুতের বদনামও শেষ নাই, তুমি আমার জুড়ছ কইতা কি? তুমি হিন্দু ঘরের মেয়ে, খারাপ আবার বিধবা। দেওয়ান সাহেবের বীজ দড়িতে রামপাশা থেকে আইলা, চরিত্র খারাপ না হইলে এমন কাম কেউ করেন? নায়েব সাহেব, আমারে কইতে দে। শুনো চন্দ্রা, হাসা মিশা জানি না, আমি হাসন আর তোমার ব্যাপারে নানা আজে বাজে কথা শুনি। ঠাকুরের লগে আমার কোনো খারাপ সম্পর্ক নাই মা। তাহলে আমার হাসন লগে তোমার কি সম্পর্ক তুমি আমারে বুঝাও। তুমি আমার হাসনকে বলা হইতে পারো, এতে কিচ্ছু আয় যায় না। তোমার মতো শত শত মেয়ে আমার হাসন লাগি পাগল দেওয়ানা, কিন্তু আমি চাই না হাসন তোমার লাগি দেওয়ানা হোক। তোমার আজকের পর থেকে যেন লক্ষণ সেই রামপাশায় না দেখি। মা, আমি এক অভাগী, আমার আর
যাইতাম, আমারে দয়া করুন। আর গান দিয়া লাভ হইতো না। যাও বিদায় হও। নায়েব সাহেব, আপনি তারে বেশি করে টাকা পয়সা দিয়ে বিদায় করুন, যেন তার বাকি জীবন ভালো কাটে। মা, আমি অর্থ করে চাই না মা, আমারে দয়া করুন মা, আমারে দয়া করুন মা, আমারে দয়া করুন। বন্ধের সনে কত কথা ছিল মনে গো, ঘর বাঁধলাম প্রাণ বন্ধের সনে কত কথা ছিল মনে গো, ভাঙিল না তোরের জোড়া, ভাঙিল না তোরের জোড়া, কুঞ্চনবাদী হইয়া চলে রইয়া রইয়া, দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি অহন চলে হইয়া হইয়া। রামপাশায় বিদ্রোহের আগুন নিভে গেল, কিন্তু হাসন রাজার মনে বিচ্ছেদের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। চন্দ্রার বিচ্ছেদ বড় কঠিন বিচ্ছেদ। যে আগুনে হাসন রাজার অন্তর পড়ছে, কোন সাগরের জল সে আগুন নিবারণ হবে? চন্দ্রাই লক্ষণ শ্রী তাকে খেয়ে তাড়াইয়া দিছে। আমি তারাই দিছি, খেয়ানে আম্মা জান, তার অপরাধটা জানতাম পারিনি, তার কোনো অপরাধ নাই। তবে বিনা দোষে শাস্তি পাইল কেন? তোমার ভালো লাগে এই কাজ করছি। কোনটা বল আম্মা জান? তাড়াইয়া দিয়া চন্দ্রারে কষ্ট দিছন, আমার অন্তর ভাঙ্গিয়া খান খান করছন। কত কথা কইল না হাসান, আমি তোমার কোন আবদার রাখছি না, তোমার রং ডং আমোদ ফুটি তো আমি কোনদিন পাওয়া দিছি না। তুমি আজিরা পানির ঘরে থাকা সত্ত্বেও সালতা পানির বিয়া করতে চাইছো, আমি বিয়া দিছি। তারপর আবার আরপিন নগর বিয়া করতে চাইছো, আমি বিয়া দিছি। তুমি যা চাইছো তা পাইছো, তোমার যা ইচ্ছা তাই করো, আমি আর কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না, আমি চন্দ্রারে চাই। পাগলের মতো কথা কইল না হাসান, আমার অবাধ্য হইও না। না কাকা, চন্দ্রারে খুঁজিয়া বার করুন। আজ সন্ধ্যা লাগে তারা যেখান থেকে বেরোন, আমার সামনে হাজির করুন। এখনো সময় আছে হাসান, সংসারীও। তোমার ঘরে বউ আছে, বাচ্চা আছে, তুমি অত বড় জমিদারি জমিদার, রংডং ছাড়ো। আর কত রংডঙে মতো ডাক্তার। না কাকা, জুরিন্দা নৌকা প্রস্তুত করুন, আর পাটনার মানুষ পাঠাইয়া পাটনার সবচাইতে সুন্দরী বাইক জানিয়ে দিন। 15 দিনের পর করিমগঞ্জের উদ্দেশ্যে আমার জুরিন্দা নৌকা যেন সুরমা গাঙ্গবাসে। আপনি নিজে জানেন না একসাথ, আমার পুতের লাগি 22টি সদা করেন দিয়া, যেন 22টি ঢুকতে দিয়া দেওয়ান সাহেবের মাথা ঘুরি যায়। চন্দ্রার বিচ্ছেদ আমি সইতাম এমনি, আরে বুঝাইতাম, হে বুঝবো আমার মনের কথা, আরে দেখাইতাম মনের আগুন, যে আগুন অন্তর করিয়া চাই। অনন্ত গাছ উখাড়িলা কারে পুত্র সুখে গালি দিলাম গো, অনন্ত গাছ উখাড়িলা কারে পুত্র সুখে গালি দিলাম গো।
সংবাদ পাইয়া ছুটিয়া আইলাম। সব ঠিক আছে তো দেওয়ান? না গোবিন্দ, কিচ্ছু ঠিক নাই। আমি বড় অশান্তির মাঝে আছি। তুমি তো সার্থক মানুষ দেওয়ান। হো, তোমার অত অশান্তির কারণ কিটা? চন্দ্রার ব্যাপারে তো তুমি জানো গোবিন্দ, আমাদের চন্দ্রারে তাড়িয়ে দিছ, এবার শান্তিতে থাকতাম নি। খো বুঝলাম, বড় কঠিন বিচ্ছেদে পড়ছো দেওয়ান। চন্দ্রার বিচ্ছেদ বড় কঠিন বিচ্ছেদ। এই বিচ্ছেদ আমি সইতাম কেমনে? ও আগুন নিবাইবার লাগি তো বাইজি আনাইলাই। ভাইজু থাকবো পরে। শুনো, আগামী এক সপ্তাহ তুমি আমার লগে থাকবা। আগামীকাল আমার জুরিন্দা নৌকা সুরমা গাঙ্গ বাসবো। হয়েছি তো বাইজি আইব। নায়ক থাকারে ফাটটা পড়াইছি সুন্দরী বাইজি আনিয়া দিতা। আমোদ করতে কোনো কমতি হইতো না। চলো ভিতরে যাই। চলো দেওয়ান, ভিতরে যাই। আসমানে রূপালী চাঁদ আর নিচে সুরমা রথই জল। এমন ভরা পূর্ণিমা রাতে দেওয়ান হাসান নৌবিহার করতে পছন্দ করে। একটু পরেই দেওয়ান হাসান রাজা চৌধুরীর জরিন্দা নৌকা ভাসবে সুরঙ্গা গান। একটু পরেই পাটনা থেকে আগত সুন্দরী বাইজি নিয়ে দেওয়ান হাসান রাজা চৌধুরীর জরিন্দা নৌকার পানসির বহর সুরমা ভরা পূর্ণিমা রাতে বই। কিন্তু নায়েব বাইজি নিয়ে আসতে এত দেরি করছে কেন? দেওয়ান হাসান রাজার চৌধুরীর প্রতীক্ষার প্রহর যেন শেষ হতে চাইছে না। কি তা বিষয়? নায়ক থাকা তো দেরি করবেন ফেনে, বাইজুলে আইন না ফেনে। অত তোলা হইও না দেওয়ান, সময় হইলে লইয়া আইবা। আসমানি রূপালী চাঁদ আর নিচে সুরমা রথই জল। এমন রাত দেখলে নিজের ঠিক রাখতাম পারি না গোবিন্দ। আর কত ধৈর্য ধরতাম? বালা কোনটা বাইতে হইলে অপেক্ষা করা লাগে। চন্দ্রার বিচ্ছেদে মনে আমার অশান্তির আগুন দাও দাও করি জ্বলে। ই আগুন নিত্য কেমনে? ই আগুন নিবাইবার লাগে তো তুমি বাইরে আনায়। ঘোল দিয়া কোনোদিন দুধর স্বাদ মিটেনি গোবিন্দ। নায়ক কাকা, বাইজিলে আইতে কত দেরি হইল কেন? কত সময় তাই বিশ্রাম, তারপরে সাজগুজ করি একটু তৈয়ার খেল লাগে একটু দেওয়ান। দেখিয়া তো মনে হয় এই কয়দিন রঙ্গরস খুব বালা হইব। রঙ্গরস তো হইব, খুব বালা হইব। বাইজির রূপ দেখিয়া আপনি আপনার হুশ বুদ্ধি ঠিক রাখতে পারতা না। বাহ 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 নায়ক কাকা, বাহ! কতদিনে একটা স্বামীর মতো কাম করলাম, কিন্তু বাইজির মাথা কত বড় গুণটাকে নেই। ই বাইজির একটু বেশি পয়সা দিয়ে নিয়ে যাইছে। গুণটা খুলিয়া দেখতে হইলে আপনারা বহুত মূল্য দিত। এখন আমি গেলাম।
অত সরম কেন ভাইজি তোমার? ঘুমটা খুলো আর তোমার চান মুখখানা দেখি। ভাইজির লজ্জা সরম একটু বেশি মনে হয়। যাও দেওয়ান, ঘুমটা খুলিয়া জান মুখ খান দেখার সুযোগ করে দাও। আর তো ধৈর্য ধরতাম পারি না। জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী মনে হয় বাইজি পছন্দ হইছে না। বাইজি থেকে চাই না কেন দেওয়ান সাহেব? আমার তো দীর্ঘ হামদনি এখানে দেওয়ান সাহেব দূরটাকে কত পয়সা খরচ করিয়া বাইজি আনছই। বাইজি নাচ দেখতো না, আনন্দ ফুর্তি করতো না। আম্মাজান, আপনি আমার মাফ করে দেন। আপনি আপনার হাসানকে মাফ করে দেন। সারণ দেওয়ান সাহেব এখন বাইজি কাদরিয়া খান্দর করা জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরীর মানায় না। মাফ না করিয়া দিলে পাউসারতাম না আম্মাজান। সারো হাসন, শুনো আমার পুত্র হাসন, আমার মরার সময় যেন তোমার মুখ না দেখি। অনলে পুড়ছে দেওয়ান হাসন রাজার অন্তর। আহার নাই, নিদ্রা নাই। এই কি সেই হাসন, সেই দুর্দণ্ড প্রতাপশালী জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী, নাকি দর্পচূর্ণ হয়ে মাটির সাথে মিশে থাকা সাধারণ এক মানুষ? দেওয়ান সাহেব, এরকম করে বাঙ্গিয়া পড়লে চলবো কেন? এদিকে বেগম সাহেব শয্যাশায়ী। নায়েব কাকা, আমার মনে অশান্তি রাখুন। আমি কই যাইতাম, কই গেলে শান্তি পাইব? আপনি ফির সৈয়দ মাহমুদ আলী সাহেবের খোঁজ করুন। ফির সৈয়দ মাহমুদ আলী? জি দেওয়ান সাহেব, রণখিলিত গিয়ে তাইনের খোঁজ করুন। রণখিলিত তাই তো পারবানি, আমার মনে রাখুন নিবাইতা। তাই কোন সাধারণ ফির নাই দেওয়ান সাহেব। তাইনের পরামর্শে আপনার আব্বাজান রামপাশার জমিদার দেওয়ান আলী রাজার সাথে বিয়া করছে। কিছু কথা আমিও বুঝি না কাকা। স্বামীর অল্প বয়সে আড়াইয়া লক্ষণ শীতে গড়িয়ার জমিদারি চালাইতে গিয়া আপনার আম্মাজান তখন খুব বেফানা। তারপর এর মধ্যে প্রজারা শুরু করছে
বিদ্রোহ এরপরে না কাকা তখন আপনার আব্বাজান রামপাশার জমিদার দেওয়ান আলিয়ার শাহ লক্ষণসি ত্যাগ করিয়া বিদ্রোহ দমন করিয়া আপনার আম্বাজানকে সাহায্য করছিলেন। তখন এই পীর সাহেবের পরামর্শে আপনার আব্বাজানের 4 জন বিবি থাকা সত্ত্বেও আপনার আম্বাজান বিয়াত রাজি হয়েছিল, কিন্তু রাজি হইল তাই শর্ত দিছিলাম তাই কোনোদিন সতীনের গর্ভতা নাই, সারা জীবন লক্ষণ ফির থাকবা। এর লাগে মনে হয় আম্মাজানকে কোনোদিন রামপ্রসাদ দিতাম পারছি না। আমি পুরা ঘটনা জানতাম না নায়ক কাকা। আপনার জানার কথা নাই দেওয়ান সাহেব, আপনার আম্মাজানের ইচ্ছা আছিল আপনি যেন ফির সৈয়দ মাহমুদ আলী সাহেবের মুড়ি ধরি। আম্মাজান আমার আগে কইলা না দিনের কথা, কেন আগে রাস্তা দেখাইয়া দিলা না? নায়ক কাকা আপনি জং বাহাদুর গুড়া তৈয়া রাখবেন, আমি আইজি পীর সাহেবের উদ্দেশ্যে রওনা দিব। হবের কাজে মন্দ হইয়া নিহির গেল হইয়া, হবের কাজে মন্দ হইয়া নিহির গেল হইয়া, আপন কর্ম না করিলা রহিলা বসিয়া রে আমিনা, রহিলা আল্লাহির নামে, আমিনা রহিলা আল্লাহির নামে, না করলাম তার পিতা মাঝে পাগল মোলা, হিন্দু আইলাম রে আমিনা, রহিলাম আল্লাহির নামে, আমিনা রহিলাম আল্লাহির নামে। আল্লাহু আল্লাহু কে তুই বাবা? অমন বুক বাসাইয়া খান্দোস কেনে? বাবা আমি ভবের নেশায় পাগলের জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী। আজ আমি বড় নিঃস্ব, আমার মনের মাঝে অশান্তির আগুন, আমার সঠিক পথের সন্ধান দিন বাবা। তুই অত দেরি করি আইসস কেনে রে পুত? আমার কাছে তো তোর আরো আগে আওয়ার কথা আছিল। ববের নেশা তোর ছুটলো কেমনি? ববের নেশা বড় কঠিন নেশা। রঙিন লেবাস ছাড়িয়া ভাবের সাধন কর, তোর সব পথ খুলিয়া যাইব। সঠিক রাস্তা পাইতে হইলে সাধন করতে হয় রে পাগল, সাধন করতে হয়। ভোগ বিলাসিতা রং ঠঙার গান বাজনায় মগ্ন হইয়া আমি ক্ষুধা বলিয়া রইছি। আমার আপনার মুড়ি করে আর ক্ষুধার পাও রাস্তা বাতাইয়া দেন। ক্ষুধা তো মানুষের মনের ভিতরে বাস করেন রে পাগল। অন্তর চক্ষু মিলিয়া একবার ছইয়া দেখ, আল্লাহ মানুষের মধ্যে বিরাজমান। বাবা আমি পাপী, আমি গুনাহগার, আমি আমার মায়ের অসম্মান করছি, মায়ের পথ দোয়া নিছি। আমি কেমনে আমার পাপ মোচন করতাম? পাপ তো মানুষের শরীরে থাকে না, পাপ থাকে মানুষের মনে। আর কোনো মা তার সন্তানকে কোনোদিন বদদুয়া দেয় না। যা তোর মায়ের কাছে গিয়া বাপসা আর মায়ের স্মরণদুলি মাথায় নে। মায়ের স্মরণদুলির মাঝে
শান্তি আছে রে পাগল, খুব শান্তি। বাবা, কতদিন আমি অন্ধের মতো ঘুরছি, আজ আপনি আমার অন্তর্চক্ষু খুলিয়া দিছই। এখন আমার তরিকা দিন বাবা, আমি কোন তরিকায় খুদায় ডাকতাম? শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত, আরো কত রাস্তায় যে মানুষ সদা করে, সে রাখে তার খবর। সব রাস্তায় সৃষ্টিকর্তারে পাওয়া যায়, ডাকার মতো ডাকতে পারলে। তুই তো গান পাগল মানুষ, গানের মাঝে দেহতত্ত্বের সন্ধান কর। সে এমনি দেহতত্ত্বের সন্ধান করতাম বাবা। ভাবিয়া দেখ, সে তুই কইটা কি আইসস আর যাইতে কই। তোর দেহ হইল মাটির পিঞ্জিরা, পিঞ্জিরার ভিতরের পাখির সাধন কর রে পাগল, পাখির সাধন কর। আমি যাইবো ও যাইবো আল্লাহর সঙ্গে, আমি যাইবো, আমি যাইবো ও যাইবো আল্লাহর সঙ্গে, আমি যাইবো। আসলে রাজা আল্লাহ বিনে কিছু নাই লাগে, আমি যাইবো ও যাইবো আল্লাহর সঙ্গে, আমি যাইবো। আল্লাহর ছবি, আল্লাহর ছবি, নূরের বদন আল্লাহ কি কত তার ছবি, নূরের বদন আল্লাহ কি কত তার ছবি, আমি যাইবো ও যাইবো আল্লাহর সঙ্গে, আমি যাইবো, আমি যাইবো ও যাইবো আল্লাহর সঙ্গে, আমি যাইবো, আমি যাইবো, আমি যাইবো। রামপাশা লক্ষণশ্রী বিশাল জমিদারি যিনি আগলে রেখেছিলেন লৌহ মানবীর মতো, সেই হুরমত জাহান বেগমের আজ অন্তিম সময়। স্তব্ধ নিস্তব্ধ চারিদিক, এই নিস্তব্ধতা ভেদ করে আজ একটি আর্তনাদ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরীর আর্তনাদ, মায়ের পায়ের কাছে নিজেকে সমর্পণের আর্তনাদ। দেওয়ান হাসন রাজা ভালো করে জানেন মায়ের করুণা ক্ষমা ছাড়া তার মুক্তির আর কোনো পথ খোলা নেই। জমিদার দেওয়ান হাসন রাজা চৌধুরী ভালো করে জানেন মায়ের করুণা ক্ষমা প্রাপ্ত ছাড়া তার মুক্তির আর কোনো পথ খোলা নেই। তাই তো স্নেহ শীতল মায়ের করুণা ক্ষমা প্রাপ্তির প্রত্যাশায় বিবর্ণ হাসন প্রাণ আজ অষ্টাগত। নায়ক সাহেব, বড় ভাই কিটা দেওয়ান সাহেবরে মাফ করে দিলে পারতা না। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দেওয়ান সাহেবের সব কাজ করছই জোয়ান কির জুড়ে, এখন তো তান্তে ভক্তি হইব। বুঝছি, বড় মায়ে দেওয়ান সাহেবরে মাফ করতা চাইরা না, তান বালার লাগি। না কাকা, না কাকা, আমি আমার কি লাশ হই, কি অবস্থা? অবস্থা ভালো নাই দেওয়ান সাহেব। তাই না রকম শেষ সময় বুঝতে। আমি যে আমার মার কাছ থেকে এখনো মাপ পাইছি না, আমি আমার মার কাছ থেকে একদম চাই। না দেওয়ান সাহেব, একবার না কাকা, খালি একবার। না দেওয়ান সাহেব, আমরা উপরে বেগম সাহেবের আদেশ আছে। আমার মরণের আগে আমি হাসনের মুখ দেখতাম না, আর আমার মরণের পরে হাসন যেন আমার মুখ না দেখে। তখন আপনি যদি আপনার মায়ের শেষ ইচ্ছার সম্মান করেন, আপনার বৃদ্ধে যাওয়া ঠিক হইতো না। আমরা মাফ করে দেন দেওয়ান সাহেব। দেওয়ান সাহেব আমরা মাফ করে দিন।
গোলামে তুমি সব জানো, সব বুঝো। আমার মার চরণটাকে কেন বঞ্চিত করলাই আল্লাহ, কেন বঞ্চিত করলাই? আম্মা জান, আমারে সারিয়া যাইও না আম্মা জান, আমারে মাফ করিয়া দেও আম্মা জান। যাওয়ার আগে হাসন আমার পুত কইয়া একবার বুকে টানিয়া নেও আম্মা জান, একবার বুকে টানিয়া নেও। হাসনেরা যাহি ডাকবো যখন ময়নায় রেহিয়া, হাসনেরা যাহি ডাকবো যখন ময়নায় রেহিয়া, এমন নিষ্ঠুর ময়না আর কি ফিরা চায় রে, কান্দে হাসন রাজার মন হায় রে, হায় রে কান্দে হাসন